আসসালামু আলাইকুম। আর আজকে আমাদের কি শিখবো? আজকে আমরা সত্যবিধান সম্পর্কে শিখবো। এর আগে আমরা কি শিখছিলাম? নত্যবিধান সম্পর্কে শিখছিলাম, আর নত্য আর সত্যবিধান কি সেই সম্পর্কে আমরা শিখছিলাম। তো আজকে আমরা সত্যবিধানে যাব। সত্যবিধানটা আমরা লিখে ফেলি, তারপর আমরা এই ডিটেলসে করতেছি। সত্যবিধান, ঠিক আছে। সত্যবিধান, এখন দেখো এই সত্যবিধানটা কি। আমরা এর আগেও কিন্তু আমরা পড়ছি যে নত্যবিধানটা কি। আজকে আমরা কি একই নিয়মে, একই রুলসে এবং একই সংজ্ঞায়, জাস্ট খালি একটু কি হবে, বর্ণের চেঞ্জ হবে। যেমন ধরো এখানে কি সত্যবিধানটা কি, যে তৎসম শব্দের বানানে কোথায়, তৎসম শব্দের বানানে কোথায় মূর্ধন্য স এবং কি কোথায় দন্তেস্ব হবে, অর্থাৎ দন্তেস্ব বা মূর্ধন্যস্ব কোথায় বসবে তার বিধি নিয়মকে কি বলা হয়, তোমার সত্যবিধান বলা হয়। ঠিক আছে। এর আগে কি শিখছিলাম? নত্যবিধানে যে তৎসম শব্দের বানানে কোথায় কি হবে, মূর্ধন্য এবং দন্তেন্য হবে বা দন্তেন্য বসবে, তার বিধি নিয়মকে কি বলা হয়, নত্যবিধান বলা হয়। আর সেম কেস, খালি কি চেঞ্জ হয়েছে, দন্তেস্ব এবং কি মূর্ধন্যস্ব থাকলে তার নিয়মকে কি বলা হয়, সত্যবিধান বলা হয়। যেমন ধরো এই দন্তেন্য থাকলে হবে কি, দন্তেন্য থাকলে হবে কি দন্তস্ব এবং কি এবং মূর্ধন্য থাকলে হবে কি মূর্ধন্যস্ব। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। যখন দেখবা দন্তেন্য হবে তখন দন্তেস্ব হবে, মূর্ধন্য থাকলে কি হবে, মূর্ধন্যস্ব হবে। ওকে, এটা হলো নত্যবিধান। এখন আসো এর রুলস গুলোতে যাই আমরা। এখন 1 নম্বর রুলসে আসো, যে রি রি বা রিকারের পরে মূর্ধন্য স বসবে। রি বা রিকারের পরে কি হবে, মূর্ধন্য স বসবে। যেমন ধরো কৃষি, কৃষি কৃষক, কৃষি কৃষক, কৃষি কৃষক, তারপর কি বৃষ, বৃষ। এগুলো কি ভাই, এগুলো হলো আমার কি, এগুলো হলো আমার মূর্ধন্য স পরে কি বসে, অর্থাৎ সত্যবিধান। মানে কি, রি বা রিকারের পরে কি হবে, মূর্ধন্য স বসবে। এই যে রিকারের পরে কি মূর্ধন্য স বসছে, রিকারের পরে মূর্ধন্য স বসছে, রিকারের পরে কি মূর্ধন্য স বসছে। ঠিক আছে। এখন আসো 2 নম্বরে। ইজি, একদম সবকিছু ইজি, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে। এখন আসো রেফের, রেফ, রেফ বা রেফের পরে কি হবে ভাই, রেফের পরে কি হবে বলতো, মূর্ধন্য স বসবে। রেফের পরে মূর্ধন্য স বসবে, রেফের পরে কি হবে ভাই, মূর্ধন্য স বসবে। এখন সবাইটা মাথায় একটা কনসেপ্ট আসতে পারে যে ভাইয়া এতগুলো উদাহরণ কেমনে বা নিয়মগুলো কেমনে মনে রাখে। ঠিক আছে। সো আহামরি এগুলো মনে রাখার কোনো উপায় নেই, এতগুলো টেকনিক কারো মনে থাকবে না। সো আমি কি করি, যে আমি মাথা খারাপ নিজের কনসেপ্টগুলো মনে রাখি। কেমন দেখো, যে এই যে লিখলাম, যে তোমাদেরকে দিলাম যে রিকার বা রি থাকলে কি বসবে, মূর্ধন্য স বসবে। সো আমি এটা কি মনে রাখছিলাম, যে এই যে রি থাকলে কি হবে, মূর্ধন্য স, এই যে এইভাবে মনে রাখতাম। আবার দেখো এই যে রেফ, এই রেফ থাকলে কি হবে, মূর্ধন্য স। আমি এই জিনিসগুলো এইভাবে টেকনিকে মাথা ঢুকে রাখছি, যে রেফের পরে কি হবে, রি এর পরে থাকলে কি হবে। আমি আহামরি এই বাড়তি জিনিসগুলো করতে যাইনি। কি বলছি, জাস্ট রেফ থাকলে কি হবে, মূর্ধন্য স বসবে। তো তোমরা যেভাবে করতে পারো সেভাবে, আমি জাস্ট সাজায় দেওয়ার জন্য আমি কথাগুলো মাঝে ঢুকাইছি। এই আরো হতে পারে, দেখো রেপের পরে কি, রেপের পরে মূর্ধন্য স ব্যবহৃত হবে, বা রেপের পরে কি বসবে, মূর্ধন্য স বসবে। আবার যদি শব্দের শেষে রেপ থাকে তাহলে রেপের পরে কি হবে, মূর্ধন্য স বসবে। অনেক রকমের কথা কি সাজানো যায়। সো এত কিছু ডিটেলসে পড়ার আমার টাইম নেই, অথবা অ্যাডমিশনের সময় আমাকে এত কিছু মনে করো ডিটেলসে পড়ানো উচিত না। যেটুকু শেখার প্রয়োজন আমাকে সেটুকুই কি শিখতে হবে। দেখো তাহলে কি, রেপের পরে কি হবে, মূর্ধন্য স বসবে। এখন ধরো কি আছে, বর্ষ আছে উদাহরণ, তারপর কি বর্ষা, বর্ষা, তারপর কি হর্ষ,
বর্ষ, বর্ষা, হর্ষ, এগুলো হলো কি তোমার উদাহরণ, রেপের উদাহরণ। এগুলো হলো কি রেপের উদাহরণ। আর রেপের একটা ব্যতিক্রমী আছে কয়েকটা, সেগুলো একটু লিখে নাও। এটা আসতে পারে যে স্পর্শ, স্পর্শ এবং পরামর্শ, এগুলো একটু ব্যতিক্রম। আর রেপের পরে কি হবে? মূর্ধন্য ষ হবে। ঠিক আছে, এবার আসো 3 নম্বরে। দেখো ট ঠ, এই দুই বর্ণের কি বললাম দেখো তো, ট ঠ এই দুই বর্ণের পূর্বে, এই দুই বর্ণের পূর্বে কি হবে? মূর্ধন্য ষ বসবে। এখন যদি আমি এটা ইজিলি করতে পারি, দেখো যে তাহলে কি হবে? এই ট ঠ এভাবে কি লিখবা? এই যে পূর্বে কি হবে? মূর্ধন্য ষ বসবে, অর্থাৎ ট ঠ এর কি পূর্বে কি হবে? মূর্ধন্য ষ বসবে। কতটা ইজিলি ভাবে হয়ে গেল না? ট ঠ পূর্বে মূর্ধন্য ষ বসবে। এখন যদি আমি এ বলতে যাই ট ঠ এই দুই বর্ণের পূর্বে মূর্ধন্য ষ বসবে, দুই বর্ণ পূর্বে থাকলে কি হবে? মূর্ধন্য ষ বসবে, সরি মূর্ধন্য ষ বসবে। ঠিক আছে, এখন দেখো ষষ্ঠ, দেখো তো হচ্ছে কি না হচ্ছে? ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে না? দেখো তো কি বলছি, দেখো তো ট ঠ এই দুই বর্ণের পূর্বে, পূর্বে পূর্বে মূর্ধন্য ষ বসবে, পূর্বে পূর্বে কি মূর্ধন্য ষ আসে না? দেখো ট ঠ এই দুই বর্ণের পূর্বে কি বসবে? মূর্ধন্য ষ বসবে। তাহলে কি আমার কি বলা যায়? ষষ্ঠ। আবার দেখো নষ্ট, নষ্ট এটা কি পূর্বে আসে না আমার? এটা কি আমাদের পূর্বে আসে না? দেখো তো নষ্ট। তো এই বিষয়গুলো একটু মনে রাখবা। এখন আসো যে 4 নম্বরে অ আ, অ আ ছাড়া অন্য অ আ ছাড়া অন্য স্বরধ্বনি, অ আ ছাড়া অন্য স্বরধ্বনির কি হবে? পরে মূর্ধন্য ষ হবে। অ আ ছাড়া অন্য স্বরধ্বনি কোনগুলো বলতো? রস্যি দীর্ঘি এ, সরি রস্যি দীর্ঘি, রস্যু দীর্ঘ, রি, এ, ওই, ও, এগুলো বাদ দিয়ে মানে কি অ আ ছাড়া অন্য স্বরধ্বনির কি হবে? পরে মূর্ধন্য ষ, অর্থাৎ অ আ ছাড়া বাকিগুলোতে কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন ধরো ভবিষ্যৎ, ভবিষ্যৎ এই যে রস্যি আছে না, তারপরে কি হইছে? মূর্ধন্য ষ হচ্ছে। সরি, আরেকটা ইম্পর্টেন্ট যেটা সব সময় পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, যে কোনো জবের পরীক্ষা এই ওয়ার্ডটা পাবা, এই ওয়ার্ডটা পাবা, এটা একটু মাথায় ভালো করে গেঁথে নিবা। সবারই কিন্তু ভুল হয় এটা, মুমূর্ষু। এটা কিন্তু নত্যবিধানের মধ্যেই পড়ে, সত্যবিধানের মধ্যে পড়ে মুমূর্ষু। ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? মুমূর্ষু। ওকে, আমার আসো 4 নম্বরে, সরি 5 নম্বরে না, এটা লিখবো না, এটা মুখে মুখে বলে দেই। কতগুলো শব্দ স্বভাবে কি হয়? মূর্ধন্য ষ হয়। যেমন আমরা নত্যবিধানে পড়ছি কতগুলো স্বভাবে কি হয়? মূর্ধন্য হয়। এখানেও ঠিক সেম কেস, কতগুলো স্বভাবে কি হয়? মূর্ধন্য ষ হয়। জাস্ট উদাহরণ লিখি, যেমন ধরো ভাষা, ভাষাটা কি স্বভাবে হয় না ভাই? ভাষা। আবার ধরো কি পুষ্প, পুষ্প, এই যে এই জিনিসগুলো কি হবে? স্বভাবে কি হবে? মূর্ধন্য ষ হবে। কতগুলো শব্দ স্বভাবে কি হবে? মূর্ধন্য ষ হবে, অর্থাৎ এর কোনো রুলস বা টেকনিক নেই, এ একদম চিরন্তন সত্য। ওকে, কেমন আসো 4 5 5 নম্বরে দিই। এবার তো মনে করো যে বাই চান্স না লাগার কথা। এবার আসো অ এবং আয়ের পরে দন্ত স হবে। মনে পড়ছে? টেকনিকের বিপরীতে যাও। 4 নাম্বার টেকনিক কি লিখছিলাম? অ আ থাকলে, অ আ ছাড়া
বাকি সব স্বরবর্ণ বাকি সব স্বরধ্বনির পরে কি হবে, মূর্ধন্য ষ হবে। কিন্তু এখানে কি লিখছে দেখো তো, এখানে লিখছে অ এবং আয়ের পরে কি হবে, শুধু অ এবং আয়ের পরে কি হবে, দন্ত স হবে। যেমন ধরো বনস্পতি, বনস্পতি, তারপর কি ভাস্কর্য, তারপর কি ভাস্কর্য, বনস্পতি, ভাস্কর্য, এগুলো কি উদাহরণ, এগুলো হলো কি উদাহরণ, অর্থাৎ অ এবং আয়ের পরে কি হবে, দন্ত স হবে। আরেকটা আছে অন্য স্বরে, এটাও লিখে নাও, দিয়ে দিই কারণ মনে থাকবে না আমার, যে অন্য স্বরে, অন্য স্বর বুঝো, যেটা হচ্ছে অন্য স্বরধ্বনি, মানে অ এর পরে, অর্থাৎ কি রস্যি থেকে কি কি হবে, রস্যি থেকে ও পর্যন্ত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য স বসবে। উল্টা নিয়ম, মানে চারের উল্টা, মানে চারে কি ছিল অ আ সারা, অ আ সারা বাকি সবগুলোতে কি হবে, মূর্ধন্য স হবে। আর এখানে অ এর পরে দন্ত স হবে এবং বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে, মূর্ধন্য স হবে। সেম একদম নিয়ম, ওখানে জাস্ট খালি আমি অ আ বাদ দিছি আর এখানে আমি কি যোগ করতেছি। তো ওই যে আমরা আগে যে পড়ছিলাম অন্য স্বরের মধ্যে রস্যি থেকে এবং ও পর্যন্ত থাকলে কি হবে, মূর্ধন্য স বসবে, এর আগে আমরা শিখে আসছি। তাও আমরা একটু শিখে নিই। যেমন ধরো দেয়া যায় আবিষ্কার, আবিষ্কার রস্যি আছে আবিষ্কার, তারপর তোমার কল্যাণী রেশু, কল্যাণী রেশু। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবা, ঠিক আছে। এখন আসো 6 নম্বরে, দেখো যে শব্দের, যে শব্দের মূর্ধন্য স থাকবে, এটা একদম ভালো করে মাথায় রাখবা, যে শব্দের, যে শব্দে মূর্ধন্য স থাকবে সেটি হবে পুরুষবাচক, সেটি পুরুষবাচক। এবং দন্ত স থাকলে সেটি হবে স্ত্রীবাচক, ঠিক আছে। তাহলে কি দেখো তো, যে শব্দে মূর্ধন্য স থাকবে সেটি হবে কি পুরুষবাচক, আর যে শব্দে দন্ত স থাকবে সেটি হবে কি স্ত্রীবাচক, পুরুষবাচক স্ত্রীবাচক, এটা একটু মনে রাখবে, বুঝছো। এখন আসো, যেমন ধরো পুরুষবাচকের ক্ষেত্রে দেখি, যে তোমার এটা দিই প্রিয় বরেশু, কথাগুলো কেমন একটু কঠিন না, প্রিয়, প্রিয় বরেশু, আর স্ত্রী ক্ষেত্রে কি হবে, প্রিয় বা রেশু, রেশু, প্রিয় বা রেশু, ঠিক আছে, প্রিয় বা রেশু, প্রিয় বা রেশু, ওকে। এটা হলো একটু মাথায় রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট। মানে কি, যে শব্দে মূর্ধন্য স থাকবে সেটা হবে পুরুষবাচক, দন্ত স থাকলে সেটা হবে কি স্ত্রীবাচক, ওকে। 7 নম্বরে আসো, অর্থাৎ 6 নম্বরে একটা বাদ করে গেছে, এটা একটু ভালো করে চারটা দেখবা একটু, না হলে কিন্তু পিছিয়ে পড়বো, ঠিক আছে। 7 নম্বর 6 নম্বরে চারটা একটু দেখো, দেখার পর আমি তোমাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখো কি লিখছি, ইকার ও উকার যুক্ত উপসর্গে, ইকার ও উপার যুক্ত ইকার এবং উকার যুক্ত উপসর্গে কি থাকবে, তোমার অভি নি, অভি নি পরি বি অনুসু,
অভিনিপরি বি অনু সু, এদের পরে দন্তের স থাকলে কি হবে, মূর্ধন্য স বসবে। এদের পরে দন্তের স থাকলে কি হবে, মূর্ধন্য স বসবে। তো আমি একটা চার্ট বানাই, এই চার্টটা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। দুটা বানাই বাট জায়গা হবে না। এখন দেখো, এই জিনিসগুলো তোমাদের বোঝার প্রয়োজন, না হলে ডিটেলসে না বুঝলে তোমরা বুঝতে পারতাম না। ডিটেলসে যদি আমি না লিখতাম তোমরা কিন্তু বুঝতে পারতাম না। দেখো কি লিখছি, যে ইকার উকার যুক্ত উপসর্গে অভি, তারপর নি, পরি, তারপর বি, তারপর কি বলছি অনু এবং নু, এই সু এই এদের পরে কি হবে, যদি এদের পরে দন্তেশ্ব থাকে তাহলে কি হবে, দন্তেশ্বর পরিবর্তে কি হবে, মূর্ধন্য স হবে। তো আমি এবার চারটা করে দিলাম, তোমাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হবে। এখন দেখো এই উপসর্গগুলো কি, অভি, ঠিক আছে, এই উপসর্গ কি অভি। এখন এই উপসর্গতে কি হচ্ছে, সঙ্গ, এই সঙ্গ। এখন এই যে অভিসঙ্গ যেটা লিখবো আমি, সেই অভিসঙ্গে কি আমাকে কি লিখতে হবে ভাই, অভি, এই সঙ্গটা কি বলছিলাম, দন্তের এদের পরে দন্তেশ থাকে তাহলে কি হবে, মূর্ধন্য স হবে। তাহলে দন্তেশ আছে, তাহলে কি মূর্ধন্য স দিতে হবে, অভিসঙ্গ। বুঝতে পারছো, এই কারণে দিছি অভিসঙ্গ। আবার দেখো তো এখানে নিষিক্ত, তাহলে কি হবে, নি মূর্ধন্য স হিসি কয়ত, নিষিক্ত। আবার এখানে কি পরিষেবা, তাহলে কি হবে, পরিষেবা, পরিষেবা। আবার এখানে দেখো কি আছে, বিষম, তাহলে কি হবে, বিষম। আবার দেখো এখানে কি আছে, অনুসঙ্গ, তাহলে কি হবে, অনুসঙ্গ। আবার এখানে কি সুষম, তাহলে এখানে কি হবে, সুষম হবে। দন্তস্বর পরিবর্তে কি হচ্ছে, মূর্ধন্য স আসছে। তো এইটাই হলো তোমাদের নিয়ম, যে এই পাঁচটা যেখানে থাকবে, সরি এই ছয়টা যেখানে থাকবে, সেখানে যদি এরপরে দন্তেশ্ব থাকে তাহলে দন্তেশ্বর পরিবর্তে কি লিখতে হবে, মূর্ধন্য স লিখতে হবে। আবারও বলতেছি, ইকার বা উকার যুক্ত উপসর্গে যদি অভি, নি, পরি, বি, অনু, সু এদের পরে যদি দন্তেশ্ব থাকে তাহলে এদের পরিবর্তে দন্তেশ্বর পরিবর্তে কি লিখতে হবে, মূর্ধন্য স লিখতে হবে ভাই, ঠিক আছে। তো এখানে হলো আমাদের এই ছয়টা নিয়ম। এখন আমরা আসি একটু ব্যতিক্রমে, ঠিক আছে। এতক্ষণ তো আমরা মূর্ধন্য স দিয়ে বেশিরভাগ শিখলাম, এখন আমরা দন্তেশ্ব দিয়ে কিছু শিখবো, এটা বলা হয় ব্যতিক্রম। ব্যতিক্রম, ঠিক আছে, এটা লিখে আগে 7। তো 7
বুঝো নাই? আত্মসাৎ জিনিসটা খুব মায়াবী কাজ করে, হ্যাঁ? আত্মসাৎ, তারপর কি ভূমিসাৎ, এগুলো যেখানে দেখবা সাত থাকবে সেটা হবে কি দন্তেস্ব হবে, মানে সাত প্রত্যয় যুক্ত হলেই দন্তেস্ব হবে। সাত প্রত্যয় যুক্ত হলে কি হবে? দন্তেস্ব হবে। এই যে আত্মসাৎ দন্তেস্ব। আবার দেখো বিদেশি শব্দ, বিদেশি শব্দে কি হবে? বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না, অর্থাৎ বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না বা হবে না। এখন দেখো মূর্ধন্য স হবে না কি জন্য? যেমন ধরো আপোষ একটা বিদেশি শব্দ, আপোষ একটা বিদেশি শব্দ। তারপর তোমার পুলিশ একটা বিদেশি শব্দ, আপোষ একটা বিদেশি শব্দ, পুলিশ একটা বিদেশি শব্দ। তারপর তোমার জিনিস একটা বিদেশি শব্দ, ঠিক আছে? তাহলে কি বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, তাহলে কি হয় ভাই? দন্তের স হয়। এইভাবে বুঝায় জিনিস, ঠিক আছে? এখন আসো 3 নম্বরে, একটু লিখে নাও। এই ব্যতিক্রম গুলো একটু মাথা খটায়, ঠিক আছে? দেখো স্পৃহ, স্পন্দ, স্ফুট, স্ফুট এই ধাতুগুলোর সঙ্গে কি হয়? দন্তেস্ব কখনো পরিবর্তন হয় না, দন্তেস্ব পরিবর্তন হয় না। অর্থাৎ কি স্পৃহ, স্পন্দ, স্ফুট, স্ফুট এই কয়টার সঙ্গে কি দন্তেস্ব পরিবর্তন হয় না। যেমন নিস্পৃহ, যেমন কি নিস্পৃহ। তারপর কি পরিস্ফুট, পরিস্ফুট এই জিনিসগুলোর সাথে কি দন্তেস্ব কি পরিবর্তন কখনো হয় না। ওকে, 4 নম্বরে আসো। স্ববর্গীয় আর তবর্গীয় লিখলাম না, ঠিক আছে? বুঝে নিও যে কয়টা আছে ওগুলোই। স্ববর্গীয় তবর্গীয় বর্ণের শেষে সঙ্গে কখনো মূর্ধন্য স হয় না, দন্তের স হবে। তাহলে কি দেখো স্ববর্গীয় এবং তবর্গীয় বর্ণের সঙ্গে কখনো মূর্ধন্য স হয় না, দন্তের স হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া যায়? যেমন বিস্তার, বিস্তার, বিস্তর, সেন্টেন্স, ঠিক আছে? এগুলো থাকলে কি হবে? দন্তের স হবে, মূর্ধন্য স হবে না। 5 নম্বরে আসো ভাই। এই একটু ব্যতিক্রম গুলো একটু মনে রাখবা। খাঁটি বাংলা তো পড়ছো, দেশি, তারপর কি বসবাস, এগুলো ক্ষেত্রে কি হয়? মূর্ধন্য স হয় না। 6 নম্বরে আসো যে অভি,
তাহলে কি অভি উপসর্গ দ্বারা কিছু শব্দ কি হবে দন্তের স হবে, যেমন ধরো অভিসার, তারপরটা কি দেওয়া যায় অভিসম্পদ, অভিসার, এগুলোই। তারপর 7 নম্বরে আসো, এখন এগুলো আর কি করবো না, লাগাবো না। তাহলে কি হবে যে যেমন অভি উপসর্গ দ্বারা কিছু শব্দ দন্তের স হবে, এগুলো আর এই কয়টা লেখা লিখবো না, আমরা জাস্ট ডিরেক্টলি চলে যাবো। ঠিক আছে, কি দেব, অনু থাকলে কি হবে দেখো, অনু উপসর্গ থাকলে কি হবে দন্তের স হবে, অনু উপসর্গ থাকলে কি হবে দন্তের স হবে, তাহলে কি হবে অনুসরণ, অনুসরণ। ঠিক আছে, অনুসরণ দন্তের স হবে। আবারটা দেওয়া যায় অনুসারী, দন্তের স আছে অনুসারী। আবার 8 নম্বরে আসো যে পরি থাকলে কি হবে, পরি থাকলে কি হবে দন্তের স হবে, যেমন ধরো পরিষেবা। ঠিক আছে, আমরা কিন্তু একটু আগে কিন্তু কি পড়ছিলাম ভাই, পরি নিয়ে উপসর্গে মূর্ধন্য স হবে, এটা কিন্তু একদম ব্যতিক্রম। ঠিক আছে, যখন দেখবা যে এমসিকিউতে এটার দুইটা আছে, দন্তের স আছে মূর্ধন্য স আছে, তখন দুটো লাগাবা, যদি একটা থাকে তাহলে একটা অ্যান্সার করে দিয়ে আসবা। ঠিক আছে, কখনো সম্ভবত থাকবে না, কারণ জানে এই ব্যতিক্রমগুলো খুব কম আসে। ঠিক আছে, পরিষেবা। আবার ধরো প্রতি থেকে দন্তের স হবে, তাহলে কি হবে ভাই প্রতিসর, প্রতিসর। তারপর আটটা আছে কি 10 নম্বরে বি, বি থেকে কি হবে দন্তের স, অর্থাৎ কি বিসর্গ, বিসর্গ। ঠিক আছে, আবার ধরো এটা মুছাই দেই, 11 নম্বর কি হবে, সু থাকলে কি হবে দেখো তো দন্তের স হবে, তাহলে কি হবে সুসময়, সুসময়, সুসংবাদ, এগুলো। ঠিক আছে, তো আজকে এখান থেকে আমাদের নত্ব আর সত্য বিধান শেষ, এই টপিকটা আমাদের ক্লোজ। এরপর নেক্সট টপিকে আসবো আমরা। সো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা, আমাদের ক্লাসটা একটু সবাইকে জানাই দিবা, ফলো দিবা, এবং তোমাদের যারা যারা বন্ধু আছে তাদেরকে একটু ক্লাসগুলো করতে বলো, আমাদের ক্লাসগুলো একটু মেনশন করো, শেয়ার করো। আর কিছু চাওয়ার নেই, যেন এভাবে ফ্রি ক্লাস কেউ দিবেও না, এভাবে তোমাদেরকে কেউ বুঝাবেও না। আগেও বলছি, যেখানে পেইড বেসে ভর্তি হয়েছো বুঝতেছো যে কোথায় কতটুকু ডিফারেন্ট। আর যদি পারো ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। ঠিক আছে, আর কিন্তু পরীক্ষার বেশি সময় নেই, তোমাদের পরীক্ষার সর্বোচ্চ মনে হয় আর একটা মাসই হাতে, 20 দিন বা 15 দিন এরকম ধরে নাও। আমি 15 দিনের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আমার 15 দিনও লাগবে না, হয়তো বা আমাদের কোর্স এই 12 তারিখ আসতে শেষ হয়ে যাবে, 12 বা 15 তারিখ আসতে শেষ হয়ে যাবে। আর 15 দিন আমরা একটু রিভিশন দেবো, অর্থাৎ লাইভ এমসিকিউ ঢুকবো। যারা যারা জয়েন হবা। আর ইংরেজিটাও শেষ হয়ে যাবে, ইংরেজি তোমাদের ভাইয়া ভালো করে পড়াবে। সাধারণ জ্ঞান তো চলতেছে, সাধারণ জ্ঞানের তো কোনো মনে করো যে সিলেবাস নাই, এটা অলরাউন্ডার, যে কোনো খান থেকে প্রশ্ন হতে পারে, তাই যেটুকু আপডেট দেওয়ার চেষ্টা করতেছে তোমাদের ভাইয়া, সেই আপডেটটুকু একটু লিখে রাখো। আর সাধারণ জ্ঞানে দেখবা কিন্তু ওই তোমাদের ইয়ামিন ভাইয়া যে ক্লাসগুলো নিচ্ছে, সেই ক্লাসগুলো এভরিথিং, অর্থাৎ যেগুলো আপডেট আসতেছে সেই আপডেটগুলো নিয়ে কিন্তু সে ক্লাসগুলো করতেছে, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে বোর্ডে লিখে। সেরকম সেভাবে ইংরেজিও কিন্তু সেভাবে সে ক্লাসগুলো নিচ্ছে, হয়তোবা তোমাদের ফার্স্ট ক্লাসগুলো দেখছো, সেই ইংরেজি ক্লাসটা সেভাবে বোঝাচ্ছে তোমাদের মাহমুদ ভাইয়া। সো সব ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ কিছু বেনিফিট পাবা। আমি যারা পেইড বেসে আছে তাদেরকে বলতেছি না, যারা অথবা টাকার অভাবে কোচিং করতে পারতেছো না তাদের জন্য বলতেছি, তারা ক্লাসগুলো করো, ইনশাল্লাহ কিছু না কিছু বেনিফিট পাবা আমাদের কাছ থেকে। সো সবাই মনোযোগ সহকারে পড়ালেখা করো। আল্লাহ হাফিজ।